আপনি কেন রোগী জানেন? আমরা কি ভাত খাই না, কার্বোহাইড্রেট খাই না? সাদা ভাত প্রবলেম না, প্রবলেম হচ্ছে এই ডিসিপ্লিনের বাইরে যারাই চলবে তারাই রোগী হবে। তার মানে এখন যারা আপনারা রোগী না, তারা কি চান সুস্থ থাকতে, রোগী না হতে? তাহলে আপনারা আমাদের ফলো করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন এবং তিনি আমাদেরকে যদি না শেখাতেন আমরা কিভাবে শিখতাম। তো এই পৃথিবীতে আমরা এসেছি, তার সিদ্ধান্ত, তিনি আমাদেরকে পরীক্ষা নেবেন এবং আমাদের জন্য পুরস্কার রেখেছেন। আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতে যাব। তো এই যে জান্নাতে যাওয়ার জন্যে আমাদেরকে পৃথিবীতে সুস্থ থাকা জরুরি। আমরা সবসময় আল্লাহর কাছে যে দোয়াটা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে যে আমরা হাসানা চাই, অফিল আখেরাতে হাসানা ওকিনা আযাবান্নার। তা আমাদের এই যে প্রোগ্রামটা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সুস্থ থাকেন এই পৃথিবীতে। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে রিজিকের ভিতরে সবচেয়ে বড় রিজিক হচ্ছে সুস্থতা। মানুষ যদি সুস্থ না থাকে সে কাজ করতে পারবে না, সে তার ইবাদতও করতে পারবে না এবং পৃথিবীতে সে ভালো করে পরীক্ষা দিতে পারবে না। কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট কারা করে? যারা সুস্থ, এনার্জেটিক, যারা পরিশ্রম করে পড়াশোনা করতে পারে, তারাই পরীক্ষায় ভালো রেজাল্ট করে। আর যারা অসুস্থ, সারা বছর রুগী, যারা পড়াশোনা করতে পারে না, কয়দিন পর পর হাসপাতালে ভর্তি হতে হয়, কয়দিন পর পর তার বিভিন্ন সমস্যা হয়, স্কুলে যেতে পারে না, তাহলে পরীক্ষায় তারা ভালো করতে পারে না। আপনি কখনো দেখবেন না যে ছাত্র প্রথম হয়েছে সে সারা বছর অসুস্থ থাকে, রুগী, কয়দিন পর পর হাসপাতালে যায়, এরকম আপনি পাবেন না। ঠিক তেমনি আপনি জান্নাত যদি প্রত্যাশা করেন তাহলে আপনাকে এই পৃথিবীতে কর্ম করতে হবে। আর কর্ম করার জন্য অবশ্যই আপনার এই বাচ্চা টাকার সুস্থতা জরুরি। তো এখন সুস্থতা ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি এমনকি অনেক রুগী আছে তারা রোজাও রাখতে পারে না, কারণ তাদের কিছুক্ষণ পরপর খেতে হয়, ইনসুলিন দিতে হয়। কিডনি রুগী আছে, আরও অনেক রকম রুগী আছে যাদের রোজা রাখার সক্ষমতা নাই, তারা চাইলেও রোজা রাখতে পারবে না, তাদের সেই অবস্থা এখন নেই। কিছু রুগী আছে এমনও যাদেরকে আমরা নাকে নল দিয়ে খাওয়াইতে হয়, সে নিজের খাবারও নিজে খাইতে পারে না। তারা একসময় আমরা যখন তাদেরকে সতর্ক করেছিলাম যে আপনারা ব্যায়াম করুন, তখন বলছে যে আমার তো সময় নেই, ব্যায়াম কিভাবে করব। আর এখন সে বিছানায় শুয়ে শুয়ে সিলিং দেখে হাসপাতালের বেডে, হ্যাঁ, এবং প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তার অফুরন্ত সময়, কিন্তু সে এখন এই সময় কাজে লাগাতে পারছে না। তো এই জন্যে আপনারা যারা নিজেকে যত্ন না নিয়ে আপনি যাই কিছু অ্যাচিভ করছেন না কেন, আলটিমেটলি এটা আপনি ধরে রাখতে পারবেন না। তা আপনি ব্যবসা করে ভালো টাকা পয়সা ইনকাম করেছেন, এখন নিজে অসুস্থ হয়ে পড়েছেন, এখন আপনার বুকে রিং পরাইছে অথবা ওপেন হার্ট করাইছে, অথবা আপনি প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, অথবা আপনি ক্যান্সারে আক্রান্ত, অথবা আপনার লিভার সিরোসিস হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট দরকার, অথবা আপনার কিডনি নষ্ট হয়েছে, আপনার কিডনি ডায়ালাইসিস হচ্ছে বা ট্রান্সপ্লান্ট করছেন। তো এই ধরনের পরিবেশে, এই ধরনের পরিস্থিতিতে তখন আপনার পক্ষে আর কিছুই করার থাকবে না। তো আপনি আর এই যত টাকা পয়সা ইনকাম যাই করছেন না কেন, এগুলো কবরে তো নিতে এমনিও পারবেন না। আর আপনি জীবিত থাকতে আপনার চোখের সামনে সব টাকা পয়সা নষ্ট হবে এবং আপনি চিকিৎসার জন্য সব কিছু করবেন, কিন্তু কোনোদিন সুস্থ হইতে আর পারবেন না এবং একটা সময় আপনি এই পরিস্থিতিতে মৃত্যুবরণ করবেন। এটাই হচ্ছে আমাদের পরিণতি এবং নিয়তি, যেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা না সচেতন, না এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত যেটাকে আমরা পরিবর্তন করব বা নিজের আচার আচরণকে পরিবর্তন করব, এই ব্যাপারে আমাদের কোনো স্ট্রং কোনো ডিজায়ার বা ডিসিশন মেকিং বা আমাদের করণীয়র ভিতরে মানে একটা রুগী আর যে রুগী না, এরা একই রকমভাবে চলে, এদের কোনো পার্থক্য আমরা দেখি না। তো দেখা যাচ্ছে যে আগে সে সয়াবিন তেল খাইতো, সাদা ভাত খাইতো, রুটি খাইতো, হ্যাঁ, ডুবো তেলে ভাজা এগুলো খাইতো, খেয়ে রুগী হয়েছে, রুগী হওয়ার পরে এখন সেই খাবারই খায়। আগে ব্যায়াম করতো না, রুগী হওয়ার পরও ব্যায়াম করে না, হয়তো সকালে একটু হাঁটে। আগে সে 3 বেলা 4 বেলা খাইতো, ডায়াবেটিস হওয়ার পর এখন সে 6 বেলা খায়, হ্যাঁ, সকালে খায়, একটু পরে নাস্তা করে, দুপুরে খায়, বিকেলে নাস্তা করে, রাত্রে খায়, ঘুমানোর আগে খায়। তো এখন সে 6 বেলা খায়। তো আগে যেখানে 3-4 বেলা খেয়ে তার ডায়াবেটিস হয়েছে, এখন সে খায় 6 বেলা। এখন সে সকালে একটু হাঁটে, মনে করে সে ব্যায়াম করতেছে, অথচ প্রতিটা মানুষ যার ঠ্যাং আছে, পা আছে, সে হাঁটবে। হাঁটা আবার ব্যায়াম হয় কী করে? হাঁটতে তো মানুষকে হবে। হাঁটে না শুধু বিকলাঙ্গ, প্যারালাইসিস, যারা হাঁটতে পারে না, যাদের পা নাই, লুলা, তারা ছাড়া সবাই হাঁটবে। হাঁটা হচ্ছে আমাদের এমনি একটা ফান্ডামেন্টাল, আমি হাঁটবো, আমাদের বিভিন্ন প্রয়োজনে হাঁটতে হবে। কিন্তু আমরা এমন একটা জীবন এখন যাপন করছি যেখানে হাঁটতে নাকি হয় না, তার কারণ হাঁটার জন্যও নাকি প্ল্যান করা লাগে এবং হাঁটে আবার গল্প দেয় আমি হাঁটি। তো মানুষ হাঁটবে না, সে কি প্যারালাইসিস? তা আমরা এখন প্যারালাইসিস রোগীর মতো জীবনযাপন করতেছি, এই জন্যে আমাদেরও প্যারালাইসিস হচ্ছে। আপনারা কে কে তয়েবের মানে জানেন? তয়েব মানে জানেন কিনা আপনারা? হাত তোলেন। আপনারা কোন আলেম শিখাইছে তয়েবের শব্দ অর্থ? কোনো আলেম শেখায় নেই?
আমার কাছ থেকে শিখছেন, তাহলে এটা আলেমদের দায়িত্ব না তয়েব শেখানো? আমাদের হারাম শিখাইছে কে? আলেমরা শিখাইছে হারাম। হালাল শিখাইছে কে? আলেমরা। কিন্তু তয়েব শেখায়নি আলেমরা। এখন তারা যে নিজেরা তয়েব মানে সেটাও আমাদের দেখা যায় না, কারণ দেখা যাচ্ছে যে তয়েব খাবার খেয়ে ডায়াবেটিস হওয়ার কথা না। কারণ কোরআন হাদিস আলোকে যদি আমরা চলি তাহলে আমরা কিভাবে খাবো? তয়েব, হালাল এবং তয়েব খাবো, সর্বোৎকৃষ্ট খাবার, এবং এক ভাগ খাবো বা এক লোকমা দুই লোকমা খাবো। হাদিসে এই ব্যাপারে কি বলে যে মানুষ তার একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট, এবং সে যদি মনে করেন এক লোকমা দুই লোকমা খাবার খায় শির দ্বারা সোজা রাখার জন্য, অতটুকুই যথেষ্ট, মানে অতটুকু খাবারই তার শির দ্বারা সোজা রাখার জন্য যথেষ্ট এবং সুস্থ থাকার জন্যও যথেষ্ট, অতটুকু খাবার। আর যদি সে অনেক বেশি খায়, সে যেন 3/1 খাবার খায়, 1 পানি খায়, 1 ফাঁকা রাখে। এটা আপনারা পড়েছেন। তাহলে কি দাঁড়ালো? যে আমরা হালাল তয়েবও খাচ্ছি এবং আমরা ক্ষুধা লাগলে খাচ্ছি, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করছি, এবং আমরা অতিরিক্ত খাচ্ছি না, 1 লোকমা 2 লোকমা বা 1 ভাগ খাবার খাচ্ছি এবং রোজাও রাখছি। তাহলে এইভাবে চলে কারো ডায়াবেটিস হতে পারে না, কারো প্রেশার হতে পারে না, ফ্যাটি লিভার হতে পারে না, ভুঁড়ি বড় হতে পারে না, এটা সম্ভব না। কি কি সম্ভব? তো তাহলে অনেক আলেম আছেন না, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বড় ভুঁড়ি, ফ্যাটি লিভার আছে কি না? আছে। তো তারা তাদের জীবনে তাহলে কোরআনের এবং হাদিসের অন্তত খাওয়ার ব্যাপারে কোনো আমল আছে কি? নেই। তাহলে নিজেরা তয়েব চেনে না, নিজেরা তয়েব খায় না, আপনাকে তয়েব শেখাবে কিভাবে? কি বোঝা গেল? এখন আসেন, এই গেল হচ্ছে আমাদের আলেম সমাজ, যাদের দায়িত্ব ছিল কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং আমাদেরকে তয়েব শেখানো এবং খাবার পরিকল্পনা কতটুকু খেতে হবে এগুলো শেখানো, হাদিসে কিভাবে আছে এভাবে উনি নিজেও এভাবে চলবে, আমরাও এভাবে চলবো। উনি নেতৃত্ব দিবেন, আমরা তার পিছনে অনুসরণ করব। কি এটা হওয়া উচিত ছিল কি ছিল না? আপনি কেন রোগী জানেন? কারণ আপনি বাপ দাদাকেও মানেন না, আপনি কোরআন হাদিসও মানেন না, আপনি বিজ্ঞানও মানেন না, আপনি স্বেচ্ছাচারীভাবে চলতেছেন, নিজের প্রতি নিজে জুলুম করতেছেন উইদাউট এনি এভিডেন্স যে সবাই রাত জাগে আমিও রাত জাগি। তা আপনার চলাফেরা জ্ঞান ভিত্তিক না, এই জন্যে আপনারা রুগী হচ্ছেন। খেয়াল করেন। কি এই ব্যাপারে কি একমত নাকি আপনারা? বা কেউ প্রতিবাদ করলে এখানে এসে করতে পারেন। তাহলে এখন আপনি যদি আমাকে বলেন যে কেন আপনি রাত জাগেন, একটাই কারণ, কি সবাই জাগে আমি জাগি, দ্যাটস অল, এছাড়া আর কোনো কারণ নাই। তার মানে সবাই যদি নষ্ট খায় আমি নষ্ট খাবো, সবাই রুগী হলে আমি রুগী হব, সবাই জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব, হ্যাঁ, কিন্তু আমি জ্ঞান ভিত্তিক চলবো না। তাহলে আমি তো অচেতনভাবে চলাফেরা করতেছি, এটা তো অ্যাওয়ারনেস বলে না, এটা তো অচেতন চলাফেরা। সো আমাদের নলেজ অর্জন করতে হবে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। এখন মেয়েদের যে পিসিওডি হচ্ছে তার কারণ কি? কারণ মেয়েদের টেস্টোস্টেরন বেড়ে গেছে। সে হলো একটা মেয়ে, তার বুকে লোম গজাইছে, তার দাড়ি হয়েছে, তার মোষ হয়েছে, পুরুষদের মতো মাথায় টাক পড়তেছে। তাহলে এটা তার জন্য কি অ্যাবনর্মাল নয়? কেন হয়েছে? টেস্টোস্টেরনের প্রভাবে। তাহলে ও মেয়ে, ওর টেস্টোস্টেরন কোত্থেকে আসলো? ইনসুলিনের প্রভাবে। ইনসুলিন কোত্থেকে আসলো? যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, এই কারণে পিসিওএস পিসিওডি হচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে, হ্যাঁ, মাসিক হচ্ছে না, বুকে লোম গজাচ্ছে, দাড়ি মোষ হচ্ছে, মাথায় টাক পড়তেছে, ব্রণ হচ্ছে, ঘাড় কালো হচ্ছে, বগুল কালো হচ্ছে, আঁচিল হচ্ছে। এগুলো বুঝেন কিনা? এগুলো বোঝার চেষ্টা করেন। তো এই জন্যে আমাদের যদি সার্কেডিয়ান রিদম উল্টে যায়, কোনো একটা মেয়ে সে যদি রাত জাগে দিনে ঘুমায়, তো তার পিসিওডি হবেই হবেই, কারণ এটাও পিরিয়ড এটাও পিরিয়ড। সো যখনই আপনার যে পিরিয়ড মানে রেগুলেশন, অর্থাৎ পিরিয়ড মানে কি, একটা ধরেন নির্দিষ্ট টাইমে, মাসে 3 দিন 5 দিন, একটা সুন্দর, এটা হলো পিরিয়ডিক্যাল, এনি পিরিয়ডিক্যাল থিংস, এটা ডিসিপ্লিনের সঙ্গে সম্পৃক্ত। আপনার ডিসিপ্লিন যদি ঠিক না থাকে, ডিসরাপ্টেড থাকে, তো আপনার পিরিয়ড মাসিক রেগুলার হওয়ার কোনো কারণ থাকে না, এমনিতেই থাকে না। তার সঙ্গে অন টপ অফ দ্যাট সে ব্যায়াম করে না, সে টেনশন করে, সে নেগেটিভ চর্চা করে, আর ক্রিসপি ক্রাঞ্চি ডুবো তেলে ভাজা মিষ্টি, কেক, কোক, মানে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, বেলপুরি, ঝালমুড়ি, ওরে বাবা ওদিন দেখলাম ফুচকা বানাইছে, আল্লাহু আকবার, দেখলেই বমি। কালকে দেখার কথা, অনেকেই দেখার কথা যে কোথায় বানায় এরা, এগুলো দেখেন। যদিও ওখানে ওরা দেখছে যে হাগুর নাকি কি পাওয়া গেছে ওটার মধ্যে। তা আমি পরে বললাম, ওরা তো এরকম চুলকাইয়া যদি না দেয় তাহলে তো স্বাদ হয় না, আমাদের মেয়েরা তো স্বাদ পায় না। মামা যদি চুলকায় টুলকাইয়া তারপর হাতটা তো ওই গামছার মধ্যে মুইসা যদি না বানায়, তো এরা বাসারটা তো স্বাদ হয় না, ওখানে ওগুলা স্বাদ হয়। কারণ ওখানে চুলকানি আছে, কৃমি আছে, ওখানে টয়লেটের রেসিডিউ পাওয়া গেছে। দেখেন, আমি বলতেছি না, ওই যারা অভিযানে গেছিল ওরাই বলতেছে, বুঝতে পারছেন? এগুলো মানুষ খায়, ফুচকা, বেলপুরি, হ্যাঁ, ঝালমুড়ি, ধুলাযুক্ত,
হ্যাঁ, টয়লেট রেসিডিউ যুক্ত, বুঝছেন, এগুলো স্বাদ লাগে। এবং নোংরা পরিবেশে না হলে স্বাদ নাকি ভালো হয় না। যত ধুলাবালির মধ্যে এগুলো ফুচকা, ততই স্বাদ বেশি। হ্যাঁ, আর ড্রেনের পানি থাকলে আরও ভালো লাগে নাকি। তা এগুলো আপনি দেখেন যে কালকে ভিডিও কিছু পাবলিশ হয়েছে, ওখানে দেখেন যে কোন ড্রামের মধ্যে, কোন নোংরার মধ্যে এগুলো তারা বানাইতে আছে। তো যাই হোক, এছাড়া সিঙ্গাড়া, সমোসা, জিলাপি যা বললাম এগুলো তো আছেই। আর সাথে হলো বিরিয়ানি, সেটা হলো নট, এখানে মনোসোডিয়াম গ্লুটামেট, আবার হচ্ছে রিপিটেড হিট, যেগুলো বারবার মানে ডুবো তেলে ভাজা হচ্ছে, অ্যাক্রিলামাইড। তো ওদিন দেখলাম একটা ভিডিও, কালকেই দেখলাম ভিডিওটা, সেখানে ওরা বলতেছে পোড়া মোবিলের মধ্যে ভাজছে ওই ওদের দেশে ইন্ডিয়াতে ওরা কী করে, আমরা যে ডাইল পুরি টুরি ওরা এটা জানি কী বলে, কচুরি, কচুরি বলে যে কচুরি কালা তেলে ভাজা হচ্ছে কচুরি। তারপর বলতেছে কি বিরাট কোহলি না কে জানি কালা পানি খায়, এটা হলো সেই কালা কালা তেলের কচুরি, মানে পোড়া মোবিল, অ্যাক্রিলামাইড। মানে এই যেখানে জিলাপি ভাজা হয়, পেঁয়াজও ভাজা হয়, দেখবেন আপনি তেল পুড়ে কালা হয়ে গেছে, এর মধ্যে থেকে ভাইজা আবার জিলাপি ঘন চিনিতে চুবায়, সেখানে 75 ভাগ ঘন চিনি থাকে চিনি সেরার মধ্যে। এগুলোর সায়েন্সটা একটু জানতে হবে, কিছু খাওয়ার আগে, মুখে দেওয়ার আগে কি খাইতেছেন একটু জানা দরকার, বুঝতে পারছেন। তা না হলে আপনারা ওই জ্ঞান ভিত্তিক না, চর্চা ভিত্তিক খাওয়া হবে, এবং এটা করে সবাই রুগী, আপনিও রুগী হবেন। আচ্ছা আপনারা বলেন তো, ঘরে ঘরে ফার্মেসি আছে না এখন? ছোটোখাটো আছে কি না বলেন? আছে, সবার ঘরে ছোটোখাটো ফার্মেসি আছে। তাহলে ওষুধগুলো কে খায়? আমরাই তো খাই। তাহলে আমরা কি সুস্থ না রুগী? তাহলে এই কয়েক বছরে যেখানে গ্রামে প্রায় লোকই ওষুধ খাইতো না, মানে এইসব রোগের কি ঠিক, তখন ইনফেকশাস ডিজিজ ছিল, ওই যে ডায়রিয়া ছিল, ম্যালেরিয়া ছিল, টাইফয়েড ছিল, কালাজ্বর ছিল, এইসব ইনফেকশাস ডিজিজ বলে। জিম আছে উপরে, বুঝছো, এরা ফাটায় ফেলাইতে আছে। হ্যাঁ, তো যাই হোক, তা এখন এই যে এখন আপনারা সবাই যে ঘরে ঘরে ওষুধ, আপনারা যে সবাই রুগী হলেন গণহারে, হ্যাঁ, এটা কি প্যান্ডেমিক না কি বলবো, এটা তো আরও মহামারীর চেয়ে মহামারী, কারো ঘরে বাদ নেই। এই আমরা মোবাইল বন্ধ রাখবো ইনশাল্লাহ, পারবো তো নাকি? জি, থ্যাংক ইউ। তাহলে এখন এই যে কেন হলো, এটা কারণ খুঁজেছেন আপনারা কখনো? কারণ আমি বলে দিই, সাদা ভাত, সাদা রুটি, এখন বলেন যে সাদা ভাত রুটি কি খারাপ? না, এ তো দেখতে সুন্দর, সাদা দবদবে, তো সাদা হইলেই তো আমাকে ভালো লাগে, মনে হয় ব্রিটিশ। হ্যাঁ, আমরা তো সাদা খুব পছন্দ করি, বুঝেন নাই কথা? আমরা কালো হইলে না খারাপ লাগে। তা আমরা কিন্তু কালো ভাত খাই, এই দেখেন, এই যে কালো পানিও সামনে খাইতে হবে আপনাদেরকে, এই যে কালো ভাত সামনে, কালা পানিও খাওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়ান। হ্যাঁ, কালা পানি, কালা ভাত, হ্যাঁ, এগুলো খাবেন। তো সাদা ভাত প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রক্রিয়া। যেমন জেনেটিক্যালি মডিফাইড, মানে যে ধান বা গম, সেটাকে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, সেখানে গ্লাইফোসেট আছে, সেখানে জমির ভিতরে হেভি মেটাল আছে, সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার রেসিডিউ আছে, কেমিক্যাল পেস্টিসাইডের রেসিডিউ আছে, জিনিসটা হাইব্রিড, ফাইবার ফেলে দেওয়া হয়েছে, ডিভয়েড অফ ফাইবার, ডিভয়েড অফ নিউট্রিশনিস্ট, এবং সরাসরি সুগার বেড়ে যাবে, বডিতে প্রদাহ তৈরি হবে, ইনফ্লামেশন তৈরি হবে। এটা কি আপনারা বুঝলেন কিনা? বুঝতে পারছেন? এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন দিনের প্রথম 8 ঘন্টা কিসের জন্য দিয়েছেন? যদি কোরআন হাদিস এবং বিজ্ঞানকে মিলান, হ্যাঁ, কোরআন হাদিস এবং যদি বিজ্ঞানকে মেলান, আল্লাহ তাআলা কিসের জন্যে মানে দিনকে দিয়েছেন? দেখেন, পবিত্র কোরআনে বলা হয়েছে যে ফজরের পরে যে তোমরা যাও জমিনে বিচরণ করো, রিজিক অন্বেষণ করো, ঠিক? তাহলে দিনের প্রথম 8 ঘন্টা দেখেন, ফার্স্ট 8 আওয়ার্স অফ দ্য ডে আপনার অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, কর্টিসল, ডোপামিন এগুলো থাকে বডিতে। তো এগুলো বানাইছে কে? আল্লাহ বানাইছে। তাই এখন এই সময় কি ঘুমাইতে হবে নাকি কাম করতে হবে? এগুলো কি কাম করার না ঘুমের হরমোন? কাম করার। আর এরপরে হচ্ছে পরের 8 ঘন্টা হচ্ছে রিল্যাক্সিং কিছু কাজ করার জন্য, ক্রিয়েটিভ কিছু, সেরোটোনিন। আর এর পরের 8 ঘন্টা হলো স্লিপ, মানে মেলাটোনিন, ঘুম। তাহলে এই ডিসিপ্লিনের বাইরে যারাই চলবে তারাই রুগী হবে। দিনের প্রথম 8 ঘন্টা হলো আমরা কঠোর পরিশ্রমের কাজগুলো করব, বুঝতে পারছেন? কর্ম, যেটা হলো আমার জীবিকা অন্বেষণ, রুটি রুজির সন্ধান, হ্যাঁ, রিজিক অন্বেষণ। এই সোজা কথা হলো আপনি জীবিকার জন্য 8 ঘন্টা কাজ করুন, মানে আল্লাহ যেটা বলেছেন। আর 8 ঘন্টা আপনি ঘুমান, আর 8 ঘন্টা হলো নামাজ, অন্যান্য, টয়লেট, পরিবারকে সময় দেওয়া, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ইত্যাদি, আরও অনেক কিছু, নিজের জন্য কিছু সময়। এভাবে আপনি বাকি 8 ঘন্টা এভাবে ডিজাইন করুন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। কারণ কি, আল্লাহ তাআলা আমাদেরকে হরমোন দিয়ে একটা ডিসিপ্লিনকে বেঁধে দিয়েছেন। যেমন ধরেন অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, কর্টিসল, ডোপামিন ফার্স্ট 8 আওয়ার্স, তারপর হচ্ছে মিডল 8 আওয়ার্স হচ্ছে সেরোটোনিন,
আর লাস্ট 8 আওয়ার্স হচ্ছে মেলাটোনিন, মানে 8 ঘন্টা ঘুমাবেন। তাহলে ঘুম থেকে ওঠার পরে প্রথম 8 ঘন্টাই আমাদের সর্বোচ্চ কাজের জন্য উপযুক্ত। তারপরের 8 ঘন্টা হলো কবিতা লেখা, ছবি আঁকা, রিল্যাক্সিং কিছু, জার্নালিং করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি আরও অনেক কাজের জন্য আছে, সেটা অবশ্য ফাঁকে ফাঁকে হবে। আর হলো যে 8 ঘন্টা ঘুমাতে হবে, সুস্থ থাকার জন্য এটা জরুরি। যে এই নীতিতে চলবে না, সে আল্লাহর নীতিতে চলবে না। আর যে আল্লাহর নীতিতে চলবে না, সে এই পৃথিবীতে হাসানা পাবে না, পাবে রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা ইত্যাদি। সো তার জীবনে সুখ থাকবে না, আনন্দ থাকবে না, সে অসুস্থ থাকবে, সে রুগী হবে, সে ইনসুলিনের খোঁচা খাবে, সে বুক ফাড়বে, বুঝতে পারছেন, সে হৃদরোগে আক্রান্ত হবে, তার রিং লাগবে, তার ডায়াবেটিস হবে, তার প্রেশার হবে, তার ফ্যাটি লিভার হবে, পুরুষত্ব নষ্ট হবে, নারীত্ব নষ্ট হবে, ইনফার্টিলিটিতে ভুগবে, পিসিএস হবে, পিসিওডি হবে, ওজন বাড়বে, হ্যাঁ মোটা গদা হবে, শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না, চিন্তা করতে পারবে না, নিজেকে ফেলিওর ভাববে, সবসময় এইভাবেই থাকবে। সে সবসময় নিজেকে মনে করবে আমি একটা অথর্ব, সবসময় তার ভিতর গিল্টি ফিলিংস কাজ করবে, সে এইভাবেই তার জীবন কাটবে যদি সে এটা না মানে। ডায়াবেটিস কোনো রোগ না, কোষে ওভারলোড, জায়গা নাই, সবাই বলেন কোষে জায়গা নাই, সবাই বলেন কোষে জায়গা নাই। কেন নাই? কেন নাই? কোষে কি জমছে? এক্সিলেন্ট, চর্বি, বলেন চর্বি। চর্বি কেন জমছে? কিভাবে? এই তো এক্সিলেন্ট, হ্যাঁ এবার বলেন খাইছি, খাইছি, আরো খাইছি, দাওয়াত খাইছি, জন্মদিন খাইছি, মৃত্যুদিনও খাইছি, হ্যাঁ কোনোটা বাদ দেই নাই, খালি খাওয়ান আর খাওয়ান, কিন্তু ব্যায়াম করি নাই, কিন্তু কাম করি নাই, টেনশন করছি আর রাত জাগছি, ঠিক আছে? তাহলে জমাইছি, কি জমাইছি? চর্বি। কোথায় জমাইছি? কোষে, সেলে। এখন রক্তের চিনি, বলেন রক্তের চিনি কোষে ঢুকবে, কোষে তো জায়গা নাই, ঢুকতে পারে না, তো এইটাই ডায়াবেটিস। পরে কোষে যখন ঢুকতে পারে না, চিনি রক্তে বাড়তে থাকে আস্তে আস্তে। তো নাজিম তুমি আসো, একটু আমাদের দুটো কথা বলে যাও, তুমি ইংল্যান্ড থেকে এসেছো। সো এই হচ্ছে আমাদের সেই নাজিম, তোমার কথা অনেক শুনেছে মানুষ, তোমারে দেখে নাই। সো ডক্টর নাজিম, আমরা তার জন্য জোরে আমরা একটা ফার্স্ট অফ অল জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ যে উনি সময় বের করেছেন, আজকে অনেকক্ষণ ওনার সাথে কথা হলো, প্রায় 4 বছর পরে দেখা হলো মনে হয় জাহাঙ্গীর ভাইয়ের সাথে। তো যদিও আমি বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় খবর আমি পেতাম এবং আমি নিজে খুবই আনন্দিত হতাম যে জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে হাজার না লাখো মানুষ উপকৃত হচ্ছে, এবং সেটা শুধু দেশে না, দেশের বাইরেও। তো কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাপার থাকে, যেটা ভাইয়া বলছিলেন যে আমাদের স্বজাতি যারা, তারাই আমাদের বিরুদ্ধে, মানে তারাই ওনার এই কাজের বিরুদ্ধে কথা বলছে। বাট আপনারা সবাই জানেন যে ভালো কিছু করতে গেলে রেজিস্ট্যান্স আসবেই, এটা আমরা মেনে নিয়েছি, কোনো অসুবিধা নেই। শুধু আপনাদের সবার জন্য শুভকামনা যে যেভাবে ফলো করতে বলা হচ্ছে সেভাবে আপনারা ফলো করার চেষ্টা করেন। আর 2 নম্বর কথা হচ্ছে জাহাঙ্গীর ভাই কাউকে বাধ্য করছেন না কিন্তু যে আপনি এটাই করেন। জাহাঙ্গীর ভাই নলেজটা ডিসেমিনেট করছেন যে এই রুট কজে উনি হাত দিয়েছেন, যে কেন এটা হচ্ছে। তো কেনটা আপনাকেও বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে। যদি আমরা কেনর উত্তরটা জানি তাহলে তখন সমাধানটা সহজভাবে হবে। তো সবাইকে ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তার মানে এখন যারা আপনারা রুগী না, তারা কি চান সুস্থ থাকতে, রুগী না হতে? তাহলে আপনারা আমাদের ফলো করুন, এবং ফলো আমার কথায় না, আপনারা আপনার অবস্থার আলোকে আপনার খাওয়া দাওয়া চলাফেরা আমাদের সাথে শেয়ার করুন, আপনার রিপোর্টগুলো আমাদের সাথে শেয়ার করুন, এটার আলোকে আপনাকে আমরা পরামর্শ দেই। এখন দেখা গেল আপনি, এখন বললাম কি আপনার ইনসুলিন বেশি, সুগার বেশি, হোমায়ের বেশি, টিজি বেশি, বললাম ভাত, রুটি, ফল, দুধ এগুলো খাওয়া যাবে না। এটা কি সারা জীবনের জন্যে? না, এই আপনার হোমায়ের ভালো হয়ে গেলেই আমরা খেতে দিব, টিজি ভালো হলেই খেতে দিব, ইনসুলিন ভালো হলেই খেতে দিব, সুগার ভালো হলেই খেতে দিব। অতএব কারো 15 দিন পরে খাবে, কারো 1 মাস পর, কারো 2 মাস পর, কারো 3 মাস পর। তাহলে যারা আমাদের কিটো ডায়েট বলে, ওরা আসলে পুরো চিত্রটা জানে না বলে তারা আংশিক চিত্র নিয়ে কথা বলে। তাহলে আমরা কি ভাত খাই না? শুধু ভাত না, এই যে ব্ল্যাক রাইস খাই, এটা কি? এটা তো ভাত। তারপরে স্টিল কার্স ওটস খাই, এটাও তো কার্বোহাইড্রেট। তারপর হচ্ছে আমরা এই যে খাই আপনার বাকহুইট, এটা কাইনোয়া, গুড। হ্যাঁ তুমি প্রথমে ভুল বলছো, ব্যাপার না, যাক থ্যাংক ইউ, তুমি যে চিনছো, ট্রাইকালার কেনুয়া। তারপর হচ্ছে এইটা হলো তোমার বাকহুইট, হ্যাঁ এটা হলো বাকহুইট, আর এটা হলো বাকহুইটের আটা।
এটা দিয়ে রুটি বানায় খেতে অনেক মজা, এবং এটা গ্লুটেন ফ্রি, নন জিএমও, অর্গ্যানিক আটা। এই অর্গ্যানিক আটা বোধহয় বাংলাদেশে আমরাই প্রথম আনছি সার্টিফাইড অর্গ্যানিক। এর আগে আমরা কাউকে শুনিনি। মুখে অনেকে অর্গ্যানিক বলে, ওটা দিয়ে কারো কিছু যায় আসে না, অরিজিনাল। তাহলে আমরা ভাতও খাচ্ছি, রুটিও খাচ্ছি। তো এখানে আপনারা এই যে আমরা আপনাকে ওটস খেতে দিলাম, আপনাকে ভাত খেতে দিলাম, আপনাকে আমার রুটি খেতে দিলাম, আপনাকে ট্রাইকালার কেনুয়া, বাকুইট, অনেক কিছু আমরা দিলাম। তার মানে আমরা কি কার্বোহাইড্রেট খাই না? তো যারা জানে না তারা বলতে পারে এই কথা যে আমরা কিটো করছি। আমরা শুধুমাত্র যাদের কার্বোহাইড্রেট খাওয়া খেলে ক্ষতি হবে তাদেরকেই নিষেধ করি সাময়িক কিছু দিনের জন্য। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।